স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সিটি নির্বাচন ঘিরে ইমেজ রক্ষার লড়াইয়ে ব্যস্ত রাজনৈতিক দল ও প্রার্থীরা। বিশেষ বাসযোগ্য নগরীর তালিকায় তলানিতে থাকা ঢাকা শহরকে নিয়ে ঠিকই স্বপ্ন দেখেন তরুণরা। জ্যাম, ছিনতাই, অরাজকতার বাস্তবতায় দাঁড়িয়ে নগরবাসীর সেবায় এবারে গিয়ে এসেছে অনেক তরুণ মুখ। তরুণ প্রার্থীদের নিয়ে তরুণদের ভাবনা জানতে আজকের আলোচনার নতুন চোখে কথা বলতে স্টুডিওতে আছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার, আছেন ছড়াকার অনিক খান, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত এবং জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করবীর আহসান। স্বাগত আপনাদের। ইমরানের সরকার, আপনি জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনের বাদ্য বেজে উঠেছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেসব প্রার্থীদের আপনি দেখছেন তাদের আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তারা কে আপনার পছন্দ, কাকে আপনি এগিয়ে রাখছেন? না, এটা খুব শুভ সংবাদ যে একটা দীর্ঘ সময় পরে হলেও নির্বাচন করার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে আমি ভালো চোখেই দেখছি। কেননা এখানে প্রশাসক বসিয়ে একটা দীর্ঘ সময়ে কিন্তু সিটি কর্পোরেশন বলে কিছু আছে, এটাই কিন্তু মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এবং আপনি দেখেছেন যে সিটি কর্পোরেশনেরও বেহাল দশা। যদিও কর্পোরেশনে ম্যানেজার বলি বা মেয়র বলি, যাই বলি, থাকবার পরেও খুব যে হামুরি কোনো কিছু হয় তা না, কিন্তু তারপরেও অন্তত মশা মারার ঔষধগুলো কিন্তু আমরা রেগুলার দেখি মারা হয়। তো সেই ঔষধ পর্যন্তও কিন্তু এই দীর্ঘ একটা সময়ে যতদিন প্রশাসক আছে আমি দেখিনি। বেশিরভাগ জায়গা ভয়াবহ অবস্থা, এবং রাস্তাঘাটে চলতে গেলে বিশেষ করে যানজট তো আছেই, যদিও সেটা মেয়রের কতটুকু করার আছে আমি জানি না, কিন্তু এর বাইরে হচ্ছে যতটুকু করার আছে, যেমন ময়লার যে ডাস্টবিনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু মেয়রের আন্ডারে আছে, সেগুলোর অন্তত উনি পরিচর্যা করতে পারতেন। এর বাইরে রাস্তাঘাটের কথা যেটা বলবো, যে একদম যেটা এই সিটি কর্পোরেশনের ভেতরের রাস্তাগুলো, একটু মূল রাস্তা থেকে ভেতরে ঢুকলেই আসলে সেই রাস্তাগুলো, ধরেন আমি আমার গ্রামের বাড়ির যে রাস্তা একদম নদীর চরের ভেতরে, সেখানকার রাস্তা কিন্তু তার চেয়ে ভালো এই ঢাকা সিটি কর্পোরেশনের। সুতরাং এই জায়গা থেকে কর্পোরেশনের মেয়র থাকলে অন্তত বলা যেত যে এই মেয়র করেনি, কাজ করেনি, বা এই রাস্তা ভাঙা তার কারণে, সেটা বলার হয়তো একটা সুযোগ থাকতো, কিন্তু এখন বলার মতো কেউ নেই। সো আজকে এখন ইলেকশনের যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি এটাকে স্বাগত জানাই। আর খারাপ ভালো যাই হোক, প্রসেসটা ডেমোক্রেটিক হওয়া উচিত। ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড হবে। কাকে পছন্দ প্রার্থীদের মধ্যে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম? প্রার্থী নিয়ে আমি আসলে খুব বেশি বিশ্লেষণ করিনি। ঢাকার মেয়র প্রার্থী বা চট্টগ্রামের মেয়র প্রার্থী, এখানে সাবেক কিছু মুখ দেখেছি যাদের বিরুদ্ধে স্পষ্টতই দুর্নীতির অভিযোগ রয়েছে, নানান ধরনের অভিযোগ রয়েছে, মানুষের সম্পদ লুটপাটের অভিযোগ রয়েছে। সেগুলোর বাইরে থেকে খুব আহামরি পছন্দ করার মতো এরকম কেউ আমার মাথায় এখনো আসেনি। আপনি কি ভোট দেবেন? নিশ্চয়ই আমি ভোট দেবো। মানে এই যারাদেরকে পছন্দ না আহামরি, তাদের মধ্যে থেকে কাউকে ভোট দেবেন? হ্যাঁ, আমি দেখবো যে আসলে যে কম খারাপ কে তার না, আসলে এখানে বিষয়টা কম খারাপের বিষয় না। আসলে তাদের এখনো কিন্তু তারা খুব পরিষ্কার ভাবে বলেননি তাদের ম্যানিফেস্টো কি, তারা কি করতে চান, সেটি বলার অবশ্য সময় আসে না। 8 তারিখ থেকে সেটা বললে হয়তো এক ধরনের সিদ্ধান্ত নেবার একটা সময় হয়তো আসবে। অনেক খান, মেয়র প্রার্থী যারা আছেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রামে, আপনার পর্যবেক্ষণ বিশ্লেষণ প্রার্থীদের নিয়ে? প্রার্থীদের নিয়ে আপনি মানে ইমরানকে বিজয়ভাবে বিপদে ফেলার চেষ্টা করলেন আর কি। এটা তো মানে সিক্রেট ব্যালটে ভোট আমরা কেন দিই, এটা যদি আপনি জানতেই চান তাহলে তো সিক্রেট ব্যালট ভোটিং এর দরকার নাই। আপনারা তো সমাজের অপিনিয়ন লিডার, আপনাদের কোনো পছন্দ থাকতে পারে, সেই জন্য না না নিশ্চয়ই নিশ্চয়ই, বা পছন্দ থাকার কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে অমুক হলে আপনার? আমার কাছে প্রথমে যেটা বলি খালেদ ভাই, যে ঢাকা বিষয়টাই আমার কাছে খুবই রহস্যময় লাগে, এবং এই মেয়র ইলেকশন এই জিনিসটা খুবই রহস্যময়। যেমন বাংলাদেশের রাজধানী এখন কোনটা, ঢাকা সাউথ না ঢাকা নর্থ? হ্যাঁ, এটা নিয়ে একটা আমি জানি না। হ্যাঁ, তারপরে ধরেন এই মেয়র নির্বাচন, এই নির্বাচনটা কি, এটা কি মানে বিএনপি আওয়ামী লীগ কি জড়িত নাকি জড়িত না, এখানে এটা পার্টিজান নাকি নন পার্টিজান না, মানে একটা ফিস কেমন একটা ব্যাপার। এই ফিসটা আমার কাছে গোয়েনের মতন লাগে। মানে দুনিয়াতে মনে সবচেয়ে গভীর দুঃখ বোধের যে একটা ব্যাপার, একটা হচ্ছে কি কেউ যখন আপনাকে বোকা মনে করে, তো আমাদের ক্রমাগত সবাই আমাদেরকে একটু বোকা মনে করে যে এটা কোনো সরকার বা দল বা লীগ এখানে জড়িত না। এটার একটু ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারি অনেকক্ষণ। আইনটি যেহেতু পরিবর্তিত হয়নি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, এখন যিনি বিএনপি চেয়ারপারসন আছেন তিনিও, তার পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে আইনটি যেহেতু পরিবর্তিত হয়নি সেহেতু এটি প্রতীক ছাড়াই নির্বাচিত হচ্ছে, কিন্তু আসলে এটি একটি দলীয় নির্বাচনী। এবং দলীয় নির্বাচন হলেও কোনো অসুবিধা নাই, হলে আরো মানে আওয়াজ দিয়ে হোক, ঢোল পিটায় হোক, এরকম মানে কেউ যখন আপনাকে মনে করে যে ওরা আসলে বুঝতেছে না, হ্যাঁ, যে খালেদ মুহিউদ্দিন আসলে বুঝতেছে না, কিন্তু আমরা কিন্তু আসলে পিছনে আছি, তো এই ভাবনাটা খুব আমাকে মানে ব্যথা দেয় আর কি। মানে আমাকে মনে হচ্ছে আমাকে বোকা মনে করছে। কিন্তু প্রার্থীদের নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান না? না, আমার আপনি সিক্রেট ব্যালটেই ভোট দিতে চান? সিক্রেট ব্যালটে ডেফিনেটলি, এইভাবে কাউকে আমি নাম্বারটা দিতে যাচ্ছি না। পূজা সেনগুপ্ত, আপনি প্রার্থীদের মধ্যে কোনো পছন্দ অপছন্দ, কে এগিয়ে আছে পিছিয়ে আছে, কি মনে হচ্ছে আপনার? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম সবগুলি নিয়ে যদি আপনি বলেন। হ্যাঁ নিশ্চয়ই। প্রথমত যেটা যে সিক্রেট ব্যালটে আমিও বিশ্বাসী
কাকে ভোট দেবো এটা তো মানে এইভাবে টেলিভিশনে বলাটা ঠিক না, এটা অনেকটা গণতন্ত্রের অবমাননা হয়। আমার মনে হয় না এটা গণতন্ত্রের অবমাননা হয়, যাই হোক আপনি বলতে চান না সেটা আপনার ব্যাপার। কারণ হচ্ছে হ্যাঁ সেটা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেটা ইমরান ঈদ সরকার বলেছেন যে আমরা যখন অনেক খারাপের মধ্যে থাকি তখন খারাপের মধ্যেই যেটা কম খারাপ অর্থাৎ এর মধ্যেই আমরা ভালোকে বেছে নিই। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে অনেক নতুন মুখ আমরা দেখেছি এবারে প্রার্থীদের মধ্যে। কিছু নাম তাদের যখন প্রার্থীদের মধ্যে নতুন মুখ থাকলে কি সুবিধা, নতুন কিছু মানে নতুন কিছু পাওয়া যাবে তাদের কাছ নতুন থেকে? কিছু হয়তো পাওয়া যেতে পারে। আমরা তো সবসময় আশাবাদী, পজিটিভ, আমি ভীষণ পজিটিভ যে হয়তো কিছু একটা হবে, হতেই হবে। করবি প্রার্থীদের সম্পর্কে আপনার মূল্যায়ন, পর্যবেক্ষণ, ধারণা? এবারে ইলেকশনটা মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা ইলেকশন হবে, বিকজ আমরা নর্মালি যাদেরকে দেখে থাকি তারা নাই, নতুন মুখ এসছে, এবং নতুন মুখ আসা মানেই হচ্ছে গিয়ে নতুন কিছু প্রমিসেস, নতুন কিছু প্রত্যাশা আমরা পাই। বাট এখানেও একটা ব্যাপার আছে যে তারা আসলে কতটুকু এই দায়িত্ব পালন করতে পারবে, কারণ এক একজনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ডিফারেন্ট, আর যদি করতে পারে সেক্ষেত্রে খুব ভালো। আর প্রার্থী সিলেকশনের ব্যাপারটা হচ্ছে কি যে আসলে যারা ঢাকাবাসীর জন্য কাজ করবে আমরা ওইরকম একটা মানুষ চাই। কিভাবে বুঝবেন? এটা হচ্ছে কি যারা তাদের কিছু ম্যানিফেস্টো, তাদের কিছু ব্যাকগ্রাউন্ড, তারা তাদের লাইফে আসলে কি করে এসেছে, এগুলো কেউ আছে মানে যারা নির্বাচন করছেন যা ঢাকা চট্টগ্রামে, যে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে? আমার মনে হয় যে ঢাকা নর্থ থেকে 21 জন, ঢাকা সাউথ থেকে হচ্ছে গিয়ে 26 জন দাঁড়াচ্ছে। আমরা কিন্তু মুখে বলার সময় বলি যে আমরা পার্টিসান ইলেকশন চাই না, কিন্তু কথা বলার সময় কিন্তু আমরা সেই ঘুরে ফিরে আচ্ছা আওয়ামী লীগ থেকে কাকে নমিনেট করা হলো বা বিএনপি থেকে নমিনেট করা হলো বা আনঅফিশিয়ালি যাদের বলেন যে নামগুলো আসছে আমরা তাদের গুলাই দেখছি। বাট আরো যে ইন্ডিপেন্ডেন্ট অনেক মানুষ দাঁড়াচ্ছে এবং যে কমন ফেসেস না, দের আর গুড পিপল, ভালো মানুষ কিন্তু একেবারেই যে নাই তা না, আমি কারোর নাম পার্টিকুলারলি বলবো না। বাট এটা মনে হয় আমাদের নিজেদের একটু অ্যাজ আ ঢাকা সিটিজেন আমাদের দায়িত্ব কিন্তু যে প্রত্যেকটা প্রার্থী তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখা, কারণ কার হাতে আসলে আমি আমার শহরের চাবিটা দিচ্ছি এই জিনিসটা মানে খুব ইম্পর্টেন্ট। ইমরান ঈদ সরকার, আপনি নিজেকে রাজনীতিবিদ মনে করেন কিনা? হ্যাঁ, আমি তো নিশ্চয়ই রাজনীতিবিদ মনে করি, কেননা আমি যেহেতু একটা নির্দলীয় একটা রাজনৈতিক আন্দোলনে কর্মী হিসেবে কাজ করছি, যেটার সুস্পষ্ট একটা রাজনৈতিক ম্যানিফেস্টো আছে, দাবি আছে, এবং রাজনৈতিক আন্দোলন, রাজপথের আন্দোলন। সুতরাং আমি নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মী, কিন্তু কোনো দলীয় কর্মী নই। না ঠিক আছে, মানে আপনি আপনার দলের কর্মী? আমি আমার দল না, ঠিক মানে আমি গণমানুষের কর্মী। আপনি গণমানুষের কর্মী হিসেবে গণমানুষ আপনাকে পছন্দ করছে কিনা সেই পরীক্ষা আপনি কখনো দিবেন কিনা? আমি যদি সোজা বাংলা জানতে চাই যে আপনি কোনো সময় কোনো ভোটে অংশ নেওয়ার কোনো চিন্তা আছে কিনা আপনার, আগে পরে এখন? না, মানে আমি এখন পর্যন্ত আসলে এই বিষয় নিয়ে ভেবে দেখিনি যে নির্বাচন করা উচিত কিনা বা পরীক্ষা দেওয়া উচিত কিনা বা দেব কিনা। নিশ্চয়ই প্রয়োজন হলে নিশ্চয়ই দেব না এমনটাও বলছি না, বা না দেবারও কোনো কারণ নাই, দিতে হতেই পারে নিশ্চয়ই। সো এটা মানে এইভাবে আসলে বলার সুযোগ নেই এখনই। অনেক আপনি দেশের রাজনীতি নিয়ে কি খুব বিরক্ত, খুব আশা, আপনি খুব আশায় আছেন বা খুব বিরক্ত আছেন দেশের রাজনীতি নিয়ে আপনার? আমার যেটা যেমন আজকে সবার কথা শুনে যেটা মনে হচ্ছে যে মানে সবার কথা যেটা যে কোনো একটা পরিবর্তনই উন্নয়ন, মানে আমরা এখন এই অবস্থায় চলে আসছি যে এনি চেঞ্জ ইজ অ্যান ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে আসলে অবস্থাটা একটু খারাপই আসলে। তো আমি বেসিক্যালি আশাবাদী মানুষ, মানে যে দিন শেষে যেটা হয় আর কি, মানে প্রচুর হতাশ লাগে যে একটু আগে যখন আলাপ হচ্ছিল যে আলটিমেটলি আসলে কি হবে বা মানে কি পাবো, আমি একটা মেয়র পেলাম, তারপরেই বা মানে হয়তো আমার পছন্দের মেয়রকেই পেলাম, কিন্তু তাতেই বা লাভ কি? তারপরে আমরা কতটুকু পরিবর্তন হবে, করবে যেটা একটু আগে বলছিল আর কি, যে আমরা কি পাবো এতে আসলে? অনেক যে কোনো পরিবর্তনই যে উন্নয়ন, সেটিকে আপনিও মনে করছেন এই মুহূর্তে? আমি সবার কথা শুনে তাই মনে হচ্ছে, এবং আমি মনে করি, কারণ হচ্ছে আপনি অবস্থা দেখতেছেন, যেমন মানে আমি যেটা বললাম আর কি একটু আগে, যে আমরা কি বিএনপির প্রার্থী না আওয়ামী লীগের প্রার্থী এটাও আমরা স্বীকার করি না, মানে একটা এই ধোঁয়াশা, আমি এটাই বুঝি না। দেশের রাজনীতিকে উন্নত করার ক্ষেত্রে আপনার কোনো অবদান আছে কিনা, আপনি কোনো অবদান রাখার কথা ভাবছেন কিনা? না, এটা প্রত্যেকটা মানুষের অবদান রাখে। আমি যেটা বলি আর কি, যে অনেকে বলে আমি রাজনীতি অপছন্দ করি বা রাজনীতি করি না, এটাকে বলতে পারলাম না। একটা ডিমের দাম 2 টাকা বাড়লেও আমরা বলি যে এই সরকারকে ভোট দিব না কেন, তো আমরা দ্যাট মাচ পলিটিক্যাল, হ্যাঁ, জাতিগতভাবে। তো ডেফিনেটলি আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষই রাজনীতিবিদ।
এই রাজনীতিটাকে উন্নত করার বা রাজনীতিটা যেমন আছে তেমন ধরে রাখার, টেনে নামানোর ক্ষেত্রে আপনার কোনো অবদান আছে কিনা? এখন পর্যন্ত অবদান আছে কিনা এটা তো ওই যে ইমরান তো বলতে হবে, যেটা জনমানুষ বলবে আর কি। এটা নিজে কিভাবে বলি, নিজেই যদি একটু বলতে হয়, নিজে যদি বলতে হয় তাহলে হচ্ছে কি যে যার কাজ কর্মীর মতন যে কাজ করে যাচ্ছে সে নেচে যাচ্ছে, হ্যাঁ আমরা আমাদেরকে নাচিয়ে যাচ্ছে, আমি এরকম ছড়া লিখে যাচ্ছি। হ্যাঁ, এখন এটাতে যদি কিছু হয় আর কি, আশা তো করি হয়, কিন্তু আমার ধারণা মানে অন্তত আমি যেই লাইনের লোক, মানে ছড়া লিখে বা কবিতা দিয়ে একসময় কাজী নজরুল যেমন সমাজ পরিবর্তন করতে পেরেছেন, আমরা এই সময় না, এখন যে কোনো পরিবর্তন হতে হবে আসলে খুবই সাংগঠনিক ভাবে সংঘবদ্ধ হয়ে, কর্মী যেরকম করছে জাগো ফাউন্ডেশনের মতন, এভাবে করতে হবে। আসলে কবিতা, নাটক, নাচ, গান দিয়ে আসলে পরিবর্তনের হবে। পূজা কি এই বিষয়ে একমত কিনা? আমি আসলে ইমরানের মতামত শুনবো। পূজা কি এই বিষয়ের সাথে একমত কিনা যে আসলে নাচ গান বা এই দিয়ে আসলে সমাজ পরিবর্তন করা যাওয়া না যাওয়ার ক্ষেত্রে, এবং আপনিও রাজনীতিটা যে আমরা সবাই এটা সমালোচনা করি, এর পরিবর্তন বা এটিকে টেনে নামানো, তুলে ধরার ক্ষেত্রে আপনার কোনো অবদান আছে কিনা? দুটো, আপনার প্রশ্নের দুটো দিক আছে। প্রথমত হচ্ছে যে রাজনীতি নিয়ে অবশ্যই আমি সচেতন, আমি রাজনীতি করি না বা এর সাথে সম্পৃক্ত নই, কিন্তু দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটা সম্পর্কে সচেতন এবং হতেই হবে। আমার কাছে যেটা মনে হয়, আমাদের যে দুটো প্রধান রাজনৈতিক দল, তাদের দোষ বা গুণের চাইতে সমস্যাটা আমাদের সাধারণ মানুষদের অনেক বেশি। যে কথাটা বেগম রোকেয়া লিখেছেন, মানসিক দাসত্বের কথা মেয়েদের, সেটা সেই মানসিক দাসত্ব কিন্তু এখন আর মেয়েদের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো জাতির মধ্যে ছড়িয়ে গেছে। এবং আমরা যে একটা সমস্যায় আছি, সেটা যে নিজ দায়িত্বে সেটাকে সমাধান করতে হবে, সেটা আমরা করি না। আমরা তাকিয়ে থাকি কিছু প্রভুদের দিকে, যাদেরকে আমরা নিজেরাই সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে এরাই আমাদের প্রভু, এবং বছরের পর বছর, যুগের পর যুগ এরাই আমাদের শাসন করে যাবে। তো নিজেই যদি এতটা নিজেকে হীন মনে করি, আসলে নিজেকে যে বড় ভাবে সে ছোট, কিন্তু নিজেকে যে ছোট ভাবে, তার চেয়ে ছোট তো পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। মানে সব দিকেই সমস্যা, নিজেকে নিয়ে কিছু ভাবাই যাবে না। এটা একটা। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে নাচ বা গান এগুলো দিয়ে সমাজ, আমি মনে করি না যে নাচ গান নাটক এগুলো সমাজ পরিবর্তন করার জন্য। এটা মনে করাটা এক ধরনের গাঢ়লতার পরিচয়। কারণ আমি যদি মনে করি, একটু আপনার মতামত আমি আশা করব। আমি যদি মনে করি যে আমি নাচ করে বা আমি একটা কবিতা লিখে, আমি নাটক লিখে আমি সমাজ বদলে দেব, তার মানে আমি নিজে একজন খুব পারফেক্ট মানুষ আমি ধরে নিচ্ছি, এবং আমার সবকিছু অর্জন করা হয়ে গেছে, এবার আমি মানুষকে বদলাবো। কিন্তু বিষয়টা ঠিক না। আমি নাচ করি ফর মাই পার্সোনাল ডেভেলপমেন্ট, আমার নিজেকে আমি কতটা উৎকর্ষের দিকে নিয়ে যেতে পারি, এবং সেই উৎকর্ষের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমার দেশকে আমি কতটা সম্মানের সাথে প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। করবে আমি এই তিনজনের প্রশ্নটা আপনার কাছে গুছিয়ে করতে চাই হচ্ছে এরকম, যে আমরা রাজনীতিবিদদের সমালোচনা করি, আমরা রাজনৈতিক অবস্থাটা সমালোচনা করি, কিন্তু আমরা নিজেরা কখনো সেই কথিত কাদাটা গায়ে মাখি না। আপনাকেই যদি আমি প্রশ্ন করি যে আপনি কেন রাজনীতিকে আসলে উন্নত করতে চান না বা উন্নত করার ক্ষেত্রে অবদান রাখছেন না? এটা আসলে ডিফাইন করার জিনিসটা হচ্ছে কি যে পলিটিক্সে কি এসেই একদম মানে একটা নেতা হয়ে ইলেকশনে দাঁড়িয়েই কি আমি চেঞ্জ করতে পারবো, নাকি আরো ওয়ে আছে? যেরকম আমি যদি আমারটা বলি, আমি যখনই কোনো একটা পার্টিতে জয়েন করব বা একটা পার্টি গঠন করব, বাংলাদেশে কিন্তু ব্ল্যাক অর হোয়াইট মানে গ্রে স্কেলে হাঁটার কোনো জায়গা নেই যে আমি কোথাও জয়েন করে একটা কথা বলবো, মানুষ এটাকে বায়াস হিসেবে নিবে না। আপনি যখন এই কথাটুকু বলেন তখন এই পর্যন্ত অভিজ্ঞতা থেকে বলেন, কিন্তু আপনার মাধ্যমে তো নতুন একটি গ্রে জায়গা তৈরি হতে পারে। আপনি কেন সেই রিস্কটা দিবেন না? আপনি কেন সেফ থাকবেন না? আমার মতে কি যে আমরা কিন্তু এটা চেষ্টা করছি, কারণ যখনই আমি ওই জায়গাটায় চলে যাবো আমার কথাটার ভ্যালু মানুষ আর নিবে না। কিন্তু সেটা যদি আমরা একটু সরিয়ে রেখে, যেটা আমরা করে যাচ্ছি, তরুণ সমাজকে কিভাবে পলিটিক্সে এনকারেজ করা যায়, প্রথমে তো আসলে পলিটিক্সটা বুঝতে হবে। আমাদের দেশের পলিটিক্স ইজ ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড। এখান থেকে জিনিসটাকে বের করে এনে আমরা কিছু নতুন ফেস কিন্তু দেখছি। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে। আমি মানে শুধু আমার না, এখানে যারা বসেছে প্রত্যেকটা মানুষেরই কন্ট্রিবিউশন, এই জেনারেশনের কন্ট্রিবিউশন। সবাইকে যে একদম ইলেকশন করে চেঞ্জটা আনতে হবে নট নেসেসারিলি, এক একটা মানুষ কিন্তু এক এক জায়গা থেকে কন্ট্রিবিউট করছে। ইলেকশন করে চেঞ্জ করতে হবে কি হবে না সেটির ব্যাপারে নিশ্চয়ই আমরা আরেকটু কথা বলবো, অনেকেরও নিশ্চয়ই আর একটু কথা থাকবে। আমি যখন একটু বিরতি নিয়ে ফিরবো তখন ইমরান আপনার কাছ থেকে জানতে চাইবো যে নাচ গান বা সাহিত্য সংস্কৃতির অন্যান্য জায়গা থেকে সমাজ পরিবর্তন প্রসঙ্গটি থাকলেই আমি আরো একটি প্রশ্ন করতে চাই। আমরা যারা রাজনীতিবিদদের সমালোচনা করি তারা আসলে খুব নিরাপদ একটি জায়গায় থেকে সেই সমালোচনাটি করি কিনা, যখন নিজেদের গায়ে কখনো আমরা কাদাটি নিতে চাই না। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।